কথাটা শুনেই শরীফুল খানের চোখ রক্তবর্ণ হয়ে উঠল। তিনি ঝাঁপিয়ে পড়ে কৃষকে আঘাত করতে হাত তুললেন, কিন্তু তার আগেই পাশে থাকা দুই পুলিশ কর্মকর্তা তাকে ধরে ফেলল। শান্ত হন স্যার। শরীফুল খান দাঁতে দাঁত চেপে নিজের ছেলের দিকে তাকিয়ে রইলেন। সেই দৃষ্টিতে ছিল রাগ, ঘৃণা আর অসহায়ত্বের মিশ্রণ। একজন পুলিশ কর্মকর্তা এবার কৃষের দিকে তাকিয়ে বলেন, কৃষ খান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বাড়ি এবং আপনাদের অন্যান্য সম্পত্তি সরকারি তত্ত্বাবধানে থাকবে। আমরা সবকিছু সিল করছি। আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত এখানে থাকা সম্ভব হবে না। কৃষ শান্তভাবে মাথা নাড়ল। তারপর আর কিছু না বলে একবার শরীফুল খানের দিকে তাকালো, কিন্তু সেই দৃষ্টিতে কোনো আবেগ ছিল না, শুধু এক ধরনের অদ্ভুত শীতলতা। পর মুহূর্তে সে লম্বা পা ফেলে সিঁড়ির দিকে এগিয়ে গেল। তার মাথায় তখন একটাই চিন্তা, রুহি। এত সাংবাদিক, এত পুলিশ, এত হট্টগোল দেখে মেয়েটা নিশ্চয়ই ভয় পেয়ে গেছে। হয়তো নিজের ঘরে বসে কাঁদছে, হয়তো তার অপেক্ষা করছে। এই ভেবেই দ্রুত উপরে উঠে গেল কৃষ, কিন্তু রুমে ঢুকে সে থমকে দাঁড়ালো। ঘর ফাঁকা, রুহি নেই। প্রথমে সে ভাবলো হয়তো অন্য কোনো রুমে আছে। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে ফেলল সে, কোথাও রুহি নেই। মুহূর্তের মধ্যে কৃষের মুখে রং বদলে গেল। তার বুকের ভেতর যেন আগুন জ্বলে উঠল, চল শক্ত হয়ে গেল, শিরাগুলো ফুলে উঠল রাগে। রোহি! গর্জে উঠল সে, কিন্তু কোনো উত্তর এলো না। হঠাৎ প্রচণ্ড রাগে সামনে থাকা একটা টেবিলে লাথি মারল কৃষ। টেবিলটা উল্টে পড়ে গিয়ে ধপাস করে পড়ল। তারপর একের পর এক চেয়ার ছুঁড়ে ফেলতে লাগলো। দেয়ালে ঝোলানো শোপিস ভেঙে চুরমার হয়ে গেল। কাচের সেন্ট্রাল টেবিলে ঘুষি মারতেই সেটা ঝনঝন শব্দে ভেঙে পড়ল মেঝেতে। পুরো বাড়িটা কয়েক মিনিটের মধ্যে লণ্ডভণ্ড হয়ে গেল, কিন্তু তাতেও যেন তার রাগ কমল না, বরং আরও বাড়তে লাগলো। মেয়েটা কি পালিয়ে গেছে, নাকি কেউ তাকে নিয়ে গেছে? যে উত্তরই সত্য হোক, ফলাফল ভালো হবে না, একেবারেই না। তার চোখ দুটো ভয়ঙ্করভাবে লাল হয়ে উঠেছে। পর মুহূর্তে সে ঘুরে দাঁড়ালো, দ্রুত নিচে নেমে এলো। বাড়ির বাইরে এসে বাইকে উঠল। ইঞ্জিন স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে গর্জে উঠল বাইক। যেখানে থাকো, আমি তোমাকে খুঁজে বের করব। তারপর প্রচণ্ড গতিতে বাইক ছুটিয়ে অদৃশ্য হয়ে গেল রাস্তার মোড়ের উপরে। ডাইনিং রুমের পাশের বড় সোফাটিতে গম্ভীর মুখে বসে আছেন রুহির আব্বু। তার মুখের রেখাগুলো অস্বাভাবিক রকম কঠিন হয়ে আছে। চোখ দুটো স্থির টেলিভিশনের পর্দায়, কিন্তু বোঝাই যাচ্ছে তিনি শুধু সংবাদ দেখছেন না, এর পেছনের ঘটনাগুলোও বোঝার চেষ্টা করছেন। তার পাশে বসে আছে রুহির আম্মু। মাঝে মাঝেই তিনি স্বামীর মুখের দিকে তাকাচ্ছেন। এত বছরের সংসারে তিনি জানেন, মানুষটা যখন এভাবে চুপ হয়ে যান, তখন তার মাথার ভেতরে অসংখ্য চিন্তা ঘুরপাক খায়। টেলিভিশনের পর্দায় একের পর এক সংবাদ প্রচারিত হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে পুলিশি পাহারায় শরীফুল খানকে নিয়ে যাওয়া হচ্ছে। চারপাশে সাংবাদিকদের ভিড়, অসংখ্য মাইক্রোফোন আর ক্যামেরার ফ্ল্যাশ। দেশ জুড়ে পরিচিতি একজন প্রভাবশালী মানুষের এমন পরিণতি দেখে সবাই বিস্মিত। ঘরের ভেতর এক ধরনের চাপা নীরবতা বিরাজ করছে। সেই নীরবতার মাঝে সোফার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে রুহি। দুই হাঁটু বুকের সঙ্গে জড়িয়ে রেখেছে সে, মুখটা ফ্যাকাশে, চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। মেয়েটা বারবার নিজের আঙ্গুল মুছড়ে যাচ্ছে। তার মনে হচ্ছে এই মুহূর্তে কৃষ নিশ্চয়ই বাড়ি ফিরে গেছে, আর বাড়ি ফিরে তাকে খুঁজে না পেয়ে কী অবস্থা হয়েছে তা ভাবতে তার বুক কেঁপে উঠছে। কৃষের রাগ সে খুব ভালো করেই জানে। লোকটা যখন রেগে যায়, তখন তার চোখ দুটো কেমন ভয়ঙ্কর হয়ে ওঠে। সেই চোখের কথা মনে পড়তেই রুহির শরীর শিউরে উঠল। আজ সকালেই কৃষ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। তার কিছুক্ষণ পরেই হঠাৎ পুলিশ আর সংবাদ মাধ্যমের লোকজন খানবাড়ি ঘিরে ফেলে। প্রথমে কিছুই বুঝতে পারেনি রুহি। চারপাশে শুধু চিৎকার, দৌড়াদৌড়ি আর প্রশ্নের ঝড়। পুলিশ দীর্ঘ সময় ধরে শরীফুল খানকে জিজ্ঞাসাবাদ করেছিল। রুহি দূরে এক কোণে দাঁড়িয়ে সব কিছু দেখছিল, কিন্তু ঘটনাগুলোর অর্থ বুঝে ওঠার আগেই আরেকটি ঘটনা ঘটে। তার আব্বু সেখানে পৌঁছে যান। টেলিভিশনে সংবাদ দেখে তিনি আর এক মুহূর্ত দেরি করেননি। মেয়েটাকে সেই পরিবেশে রেখে আসার সাহস তার হয়নি। তাই সুযোগ পেয়েই রুহিকে নিয়ে সোজা বাড়ি ফিরে এসেছেন। এখন সেই সিদ্ধান্তের কথা ভেবে তিনি স্বস্তি পেলেও মন থেকে দুশ্চিন্তা দূর করতে পারছেন না। দীর্ঘক্ষণ নীরব থাকার পর তিনি গভীর নিঃশ্বাস ফেলে বললেন, কি ভাবছো? সমীর সাহেব কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর টেলিভিশনের দিকে তাকিয়েই বললেন, আমি একটা বিষয় নিয়ে ভেবে পাচ্ছি না। কোন বিষয়? একজন মানুষ বাড়ির থেকে এত সম্মানিত আর এত ক্ষমতাবান
অথচ ভিতরে ভিতরে এত ভয়ঙ্কর কাজ এর সঙ্গে জড়িত থাকতে পারে। তিনি কিছুক্ষণ থামলেন, তারপর ধীরে ধীরে রুহির দিকে তাকালেন। মেয়েটা তখনও ভয়ে সিটিয়ে বসে আছে। সমীর সাহেবের বুকটা মোচড় দিয়ে উঠল। বাবা যদি এমন হয় তাহলে ছেলেটা কেমন হতে পারবে ভাবছো? কথাটা শুনে রুহির আম্মু চুপ হয়ে গেলেন। তিনি উত্তর খুঁজে পেলেন না, কারণ গত কয়েকদিনে তারাও নিজেরাও কৃষের কিছু আচরণ দেখেছেন যা স্বাভাবিক ছিল না। সমীর সাহেব আবার বললেন, আমি শুধু এতটুকু জানি, আমার মেয়েকে আর কোনো ঝুঁকির মধ্যে ফেলতে পারবো না। রুহি মাথা নিচু করে রইল। তার বুকের ভেতরটা কেমন ভারী হয়ে আসছে। ভয়, অনিশ্চয়তা আর অদ্ভুত এক অস্থিরতা তাকে গ্রাস করে আছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ প্রচণ্ড একটা শব্দে পুরো বাড়ি কেঁপে উঠল। মনে হলো কেউ যেন সদর দরজায় সজোরে লাথি মেরেছে। রুহি, তার আম্মু এবং সমীর সাহেব একসঙ্গে চমকে উঠলেন। পরের মুহূর্তে আরেকটি বিকট শব্দ। তারপর হুড়মুড় করে ডাইনিং রুমের ভেতরে ঢুকে পড়ল কৃষ। তার চোখ দুটো রক্তবর্ণ, মুখ শক্ত, আর নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে। দেখে মনে হচ্ছে সে যেন কয়েক ঘন্টা ধরে পাগলের মতো কাউকে খুঁজে বেরিয়েছে। ঘরে ঢুকে তার দৃষ্টি গিয়ে থামল রুহির উপর। মুহূর্তের মধ্যে সে বড় বড় পা ফেলে সামনে এগিয়ে গেল। কেউ কিছু বোঝার আগেই তার হাত উঠে গেল। পুরো ঘরে থাপ্পড়ের শব্দ প্রতিধ্বনিত হয়ে উঠল। আঘাতে রুহির মুখ একপাশে ঘুরে গেল। গালটা মুহূর্তে লাল হয়ে উঠল। ব্যথায় তার চোখে পানি চলে এলো। কিন্তু আশ্চর্যজনকভাবে সে কোনো কথা বলল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এই দৃশ্য দেখে সমীর সাহেব আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি ক্ষুব্ধ হয়ে উঠে দাঁড়ালেন। তোমার সাহস কি করে হয় আমাদের সামনে আমার মেয়ের গায়ে হাত তোলার? কৃষের চোখের দৃষ্টিতে তখনও রাগের ঝড় বইছে। জাস্ট শাট আপ। ও আমার স্ত্রী। আমার কথা অমান্য করলে আমি শাসন করব, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। কথা শেষ করে সে রুহির হাত শক্ত করে ধরে টান দিল। রুহি ভয়ে কেঁপে উঠল, কিন্তু সমীর সাহেব সঙ্গে সঙ্গে সামনে এসে দাঁড়ালেন। মেয়ের হাত নিজের দিকে টেনে নিয়ে দৃঢ় কণ্ঠে বলেন। কোথায় নিয়ে যাচ্ছিস ওকে? কৃষ দাঁতে দাঁত চেপে বড় একটা নিঃশ্বাস ফেলল। স্পষ্ট বোঝা যাচ্ছে সে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। না, যাবে না। সমীর সাহেবের কণ্ঠ এবার আরো কঠিন হয়ে উঠল। তুমি ওকে নিয়ে কোথায় থাকবে? তোমার থাকার মতো বাড়ি আছে? তুমি কি কাজ করো? কি দিয়ে আমার মেয়েকে খাওয়াবে? সংসার চালাবে কিভাবে? একটার পর একটা প্রশ্ন ছুড়ে দিলেন তিনি। ডাইনিং রুমের পরিবেশ আরো ভারী হয়ে উঠল। তোমার বাবা তো আর জেলখানা থেকে টাকা পাঠাবে না। কথাটা শুনে কৃষের মুখ পাথরের মতো শক্ত হয়ে গেল। চল শক্ত হয়ে উঠল। চোখের ভেতর অদ্ভুত এক আগুন জ্বলে উঠল। রুহির বুক ধকধক করতে লাগলো। সে কৃষকে চেনে। এই মানুষটা রেগে গেলে কি করতে পারে সে খুব ভালো করেই জানে। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে এলো। তার মনে হতে লাগলো কৃষ হয়তো কোনো ভয়ঙ্কর কাজ করে বসবে। সে আতঙ্কিত চোখে কখনো কৃষের দিকে তো কখনো তার বাবার দিকে তাকাতে লাগলো। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কৃষ রুহির হাত ছেড়ে দিল। তারপর এক পা সামনে এগিয়ে এসে সমীর সাহেবের মুখোমুখি দাঁড়ালেন। ঘরে তখন পিনপতন নীরবতা। কৃষের কণ্ঠস্বর এবার স্পষ্ট, দৃঢ় এবং অটল। আমি কৃষ খান। সে নিজের বুকের দিকে আঙ্গুল তুলে বলে, আজ এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি, 10 দিনের মধ্যে আমি একটা কাজ জোগাড় করব, নিজের থাকার ব্যবস্থা করব, নিজের পায়ে দাঁড়াবো। তারপর আমি আমার স্ত্রীকে নিজের কাছে নিয়ে যাব। সেদিন যে আমাকে আটকাবে, খোদার কসম তার লাশ পড়বে এখানে। সমীর সাহেবের বাড়ি থেকে বেরিয়ে আসার পরও বেশ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল কৃষ। চারপাশে সন্ধ্যা নেমে এসেছে। এক এক করে রাস্তার বাতিগুলো জ্বলে উঠছে। শহর তার স্বাভাবিক ছন্দে ব্যস্ত হয়ে পড়েছে। মানুষের ভিড়, গাড়ির হর্ন, পথের কোলাহল সবকিছুই স্বাভাবিক। শুধু কৃষের জীবনটাই যেন একদিনে অস্বাভাবিক হয়ে গেছে। তার দুহাত প্যান্টের পকেটে ঢোকানো, দৃষ্টিশূন্য। মাথার ভেতর বারবার ঘুরে ফিরে আসছে সমীর সাহেবের কথাগুলো। কি কাজ করো তুমি? কি দিয়ে আমার মেয়েকে খাওয়াবে? তোমার থাকারই তো জায়গা নেই। কথাগুলো যেন কাঁটার মতো বিঁধছে তার বুকের ভেতর। রাগ হচ্ছে, ভীষণ রাগ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজ সে কারোর উপর রাগ দেখাতে পারছে না, কারণ কথাগুলো তো মিথ্যে নয়। প্রথমবারের মতো কৃষ উপলব্ধি করল এতদিন সে নিজের পরিচয় নাই, নিজের বাবার পরিচয়ে বেঁচে ছিল। যে বাড়িটাকে নিজের মনে করত সেটাও আর তার নেই। যে টাকাগুলোকে নিজের ভাবত সেগুলোর উপরও তার কোনো অধিকার নেই। এখন তার কাছে আছে শুধু নিজের নাম আর রুহিকে নিয়ে বেঁচে থাকার এক গুয়ে ইচ্ছা। একসময় শহরের ব্যস্ত অংশ ছেড়ে সে অপেক্ষাকৃত নির্জন এলাকায় চলে এলো। রাত ততক্ষণে গভীর হয়েছে।
হালকা ঠান্ডা বাতাস বইছে। একটা ছোট পার্কের সামনে এসে থামল সে। ভেতরে কয়েকটি পুরনো বেঞ্চ, দু একজন ভবঘুরে মানুষ ঘুমিয়ে আছে। এক কোণে কিছু পথশিশু নিজেদের মধ্যে হাসাহাসি করছে। ক্রিস নীরবে তাদের দিকে তাকিয়ে রইল। জীবনের এই দৃশ্য সে অসংখ্যবার দেখেছে, কিন্তু কখনো অনুভব করেনি। আজ অনুভব করছে, কারণ আজ সে নিজেও তাদেরই একজন। ধীরে ধীরে একটা খালি বেঞ্চের দিকে এগিয়ে গেল সে। বসে পড়ল, মাথা তুলে আকাশের দিকে তাকালো। অন্ধকার আকাশে অল্প কিছু তারা দেখে যাচ্ছে। ক্রিস দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ করে রুহির মুখটা ভেসে উঠল তার চোখের সামনে। অজান্তেই তার ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে উঠল। বাটারফ্লাই, দেখিস আমি পারবো। রাত বাড়তে লাগলো, শীত বাড়তে লাগলো। বেঞ্চে বসে থাকতে থাকতে একসময় তার শরীর ব্যথা করতে শুরু করলো। মশা কামড়াচ্ছে, ঘাড়ে যন্ত্রণা হচ্ছে, তবুও সে উঠে গেল না। সারা জীবন আরামের মধ্যে কাটানো মানুষটা প্রথমবার কষ্টকে আলিঙ্গন করলো। ফজরের আজানের ধ্বনিতে ঘুম ভাঙল ক্রিসের। ঘুম বললেও ভুল হবে, সারা রাত আধো ঘুম আধো জাগরণে কেটেছে। বেঞ্চ থেকে উঠে বসতে ঘাড়ে পিঠে তীব্র ব্যথা অনুভব করলো সে। কয়েকবার ঘাড় ঘুরিয়ে ব্যথা কমানোর চেষ্টা করলো। তারপর পার্কের পাশের একটা পানির কলের কাছে গিয়ে মুখ ধুয়ে নিল। বরফ শীতল পানি মুখে লাগতে শরীরটা কিছুটা সতেজ লাগলো। ক্রিস নিজের প্রতিবিম্ব দেখল পানির মধ্যে। অগোছালো চুল, ক্লান্ত চোখ, শার্টে ভাঁজ পড়ে গেছে। তবু সে মুচকি হাসল। আজ তার জীবনের প্রথম দিন, নিজের পরিচয় বাঁচার প্রথম দিন। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল। ক্রিস একের পর এক দোকান, অফিস, গ্যারেজ, রেস্টুরেন্টে ঘুরে বেড়াতে লাগলো। প্রতিবার একই প্রশ্ন, কোনো কাজ হবে? আর প্রতিবারই প্রায় একই উত্তর। কোথাও তাকে ভালোভাবে কথা শুনিয়ে বের করে দেওয়া হলো, কোথাও তাকে উপেক্ষা করা হলো, কোথাও আবার তার দিকে ঠিকমতো তাকানোও হলো না। দুপুরের রোদ মাথার উপর আগুন ঢালছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, পেটে ক্ষুধা মোচড় দিচ্ছে। সকালের পর আর কিছু খাওয়া হয়নি, তবুও ক্রিস থামলো না। সে হাঁটতেই থাকলো, এক রাস্তা থেকে আরেক রাস্তা, এক বাজার থেকে আরেক বাজার। একসময় ক্লান্ত হয়ে একটা চায়ের দোকানের সামনে বসে পড়ল। দোকানদার তার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিলেন। ক্রিস কৃতজ্ঞ চোখে তাকিয়ে পানিটা খেলো। লোকটি কিছুক্ষণ তাকে পর্যবেক্ষণ করে বললেন, কাজ খুঁজতেছেন? ক্রিস মাথা নাড়ল। জি। অনেকক্ষণ ধরেই দেখছি ঘুরতেছেন। লোকটি দীর্ঘশ্বাস ফেললেন। এখন কাজ পাওয়া কঠিন। ক্রিস শূন্য দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে রইল। লোকটি আর কিছু বললেন না, শুধু নীরবে নিজের কাজে মন দিলেন। ক্রিস ধীরে ধীরে উঠে দাঁড়ালো। পকেটে হাত ঢুকিয়ে দেখলো টাকা আছে, কার্ডগুলো সব বন্ধ, কারণ সেগুলো শরীফুল সাহেবের অ্যাকাউন্ট। যা টাকা আছে চাইলে কিছু খেতে পারে, কিন্তু সেই টাকাও যদি পরে দরকার হয়। মুহূর্তের জন্য চোখ বন্ধ করল সে। পেটের ভিতর ক্ষুধা মোচড় দিয়ে উঠছে। সকাল থেকে এক ফোঁটা খাবার তার পেটে পড়েনি, তবুও সে নিজের ক্ষুধাকে উপেক্ষা করল, কারণ আজ তার পেটের খিদের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে নিজের অস্তিত্বের লড়াই। বুক ভরা ক্ষুধা, মাথা ভরা চিন্তা আর হৃদয় ভরা একগুঁয়েমি নিয়ে সে আবারও কাজের খোঁজে বেরিয়ে পড়ল। হয়তো আজও কাজ পাবে না, হয়তো রাতটাও আবার খোলা আকাশের নিচে কাটাতে হবে। তবুও ক্রিস থামবে না, কারণ যে মানুষ ভালোবাসার মানুষটিকে নিজের যোগ্যতায় কাছে পাওয়ার জন্য পথে নেমেছে, তার কাছে ক্ষুধা কেবল সাময়িক কষ্ট, পরাজয়ের কারণ নয়। রাত তখন প্রায় 11টা। সারা বাড়ি নিস্তব্ধ হয়ে আছে। চারপাশে এমন নীরবতা নেমে এসেছে যে দূরে কোথাও কুকুরের ডাকও স্পষ্ট শোনা যাচ্ছে। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছেন অনেক আগেই। শুধু রুহির চোখে ঘুম নেই। নিজের ঘরের বিছানায় শুয়ে আছে সে, অথচ বারবার এপাশ ওপাশ করছে। চোখ বন্ধ করলে যেন অজস্র চিন্তা এসে মাথার ভেতর ভিড় জমাচ্ছে। কিছুক্ষণ আগে তার মায়ের ফোনে সিমরানের কল এসেছিল। সেখান থেকে সে জানতে পেরেছে ক্রিসের বাড়ি, গাড়ি, এমনকি তার ব্যক্তিগত কাগজপত্র পর্যন্ত সরকারের হেফাজতে চলে গেছে। চারিদিকে এখন শুধু তার বাবার গ্রেপ্তার হওয়ার খবর। খবরটা শোনার পর থেকে অদ্ভুত এক অস্বস্তি কাজ করছে রুহির ভেতরে। সে নিজেও বুঝতে পারছে না কেন। বারবার একটি প্রশ্নই মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে, ক্রিস তাহলে এখন কোথায়? সারাটা দিন কেমনভাবে কাটিয়েছে সে? কিছু খেয়েছে তো? রাতটা কোথায় কাটাবে? মেয়েটি বিরক্ত হয়ে পাশ ফিরল। নিজের চুলের মুঠি নিজেই টেনে ধরে বিড়বিড় করে বলে, কিন্তু মন কি আর এত সহজে কথা শোনে? তার মনে পড়ে গেল বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ক্রিসের কালো বুলেটটার কথা। সেটা এখনও তাদের বাড়ির সামনেই পড়ে আছে। কেউ নিতে আসেনি, ক্রিসও আসেনি। তাহলে মানুষটা কোথায়?
হঠাৎ করে বুকের ভেতর অকারণে একটা শূন্যতা অনুভব করল রুহি। সঙ্গে সঙ্গে নিজেকে ধমক দিল সে। আমি এসব ভাবছি কেন? ওর জন্য আমার ভাবতে হবে কেন? ক্রিস তার জীবনে যত ঝড় তুলেছে, যত ভয় দেখিয়েছে, যত অস্থিরতা সৃষ্টি করেছে, তারপরও কেন আজ তার জন্য উদ্বেগ হচ্ছে? এই প্রশ্নের উত্তর রুহির জানা নেই। সে শুধু জানে আজ সারাদিন ধরে ক্রিসকে একবারও দেখেনি সে। আর এইটা আর এই না দেখাটাই যেন তাকে অদ্ভুতভাবে অস্থির করে তুলেছে। জানালার পাশে গিয়ে দাঁড়ালো সে। রাতের আকাশে আধখানা চাঁদ ঝুলে আছে। শীতল বাতাস এসে তার মুখ ছুঁয়ে যাচ্ছে। রুহি ধীরে 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 দীর্ঘশ্বাস ফেলল। হয়তো এটাই সেই অদ্ভুত বন্ধন যার কোনো ব্যাখ্যা হয় না। হয়তো এটাই সেই সম্পর্ক যেটা মন মানতে না চাইলেও ধীরে ধীরে হৃদয়ের ভেতরে নিজের জায়গা তৈরি করে নেয়। বিয়েটা সে কখনো চায়নি, ক্রিসকেও কখনো নিজের জীবনের অংশ হিসেবে ভাবেনি। তবুও ভাগ্যের অদ্ভুত খেলায় দুজন মানুষ একই সুতোয় বাঁধা পড়েছে। আর সেই কারণেই হয়তো আজ নিজের অজান্তেই ক্রিসের জন্য উদ্বিগ্ন হয়ে উঠেছে সে। বিছানায় ফিরে এসে ধীরে ধীরে শুয়ে পড়ল রুহি। চোখ দুটো বন্ধ করলো বটে, কিন্তু ঘুম আর এলো না। মনের ভেতর বারবার একটাই মুখ ভেসে উঠতে লাগলো। একগুঁয়ে উদ্যত রাগী সেই মানুষটা, ক্রিস খান। রুহি আর শুয়ে থাকতে পারল না। বিছানা থেকে ধীরে ধীরে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো সে। রাত অনেক গভীর হয়ে এসেছে, চারিদিক নিস্তব্ধ। দূরের রাস্তায় বাতিগুলো মৃদু আলো ছড়িয়ে দাঁড়িয়ে আছে, আর আকাশ জুড়ে ঘন অন্ধকারের মাঝে দু একটি তারা মিটিমিটি করে জ্বলছে। রুহি দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। মাথার ভেতর অদ্ভুত এক অস্থিরতা কাজ করছে। যতই নিজেকে বোঝাক, ততই যেন কৃষের কথায় মনে পড়ছে তার। সারাদিন মানুষটা কোথায় ছিল? কিছু খেয়েছে তো? রাতটা কোথায় কাটাবে? হঠাৎই তার দৃষ্টি গিয়ে পড়ল মূল ফটকের দিকে। অন্ধকারের মাঝখানে যেন একটা ছায়ামূর্তি ফটক টপকে ভিতরে ঢুকছে। প্রথমে রুহি চমকে উঠলেও পরের মুহূর্তে বুকের ধুকপোকানি বদলে গেল এক অন্য অনুভূতিতে। লম্বা চওড়া কাঁধের সে অবয়বটিকে চিনতে তার এক মুহূর্ত লাগলো না। অজান্তে রুহির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মনে হলো বুকের উপর থেকে যেন বিশাল এক পাথর নেমে গেল। ফটক পার হয়ে ক্রিস ঠিক বারান্দার নিচে এসে দাঁড়ালো। মাথা তুলে উপর দিকে তাকাতেই তার চোখ গিয়ে থামল রুহির মুখে। এক মুহূর্ত, দুই মুহূর্ত, দুজনেই শুধু একে অপরকে দেখল। সারাদিনের ক্লান্তি, উদ্বেগ সবকিছু যেন সেই নীরব দৃষ্টির মাঝেই কথা বলে ফেলল। ক্রিস ভ্রু তুলে হাতের ইশারায় জিজ্ঞেস করল। উপরে যাবে কিভাবে? রুহি একটু অপ্রস্তুত হয়ে গেল। সামনের দরজা দিয়ে আসতে গেলে সবাই দেখে ফেলবে। কিছুক্ষণ ভেবে সে হাত তুলে ইশারা করলো। 1 মিনিট। তারপর দৌড়ে ঘরের ভিতরে চলে গেল। আলমারি খুলে মায়ের একটা পুরনো সুতির শাড়ি বের করলো। আবার দ্রুত বারান্দায় ফিরে এসে গ্রিলের এক কোণে শক্ত করে বেঁধে দিল। ক্রিস নিচে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখছিল। তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। না, লেদু শোনার একটু হলে বুদ্ধি আছে। রুহি শাড়ির বাকি অংশ নিচে ঝুলিয়ে দিল। হাত নেড়ে ইশারা করলো উপরে উঠতে। ক্রিস আর দেরি করল না। দৃঢ় হাতে কাপড়টা ধরে বারান্দার রেলিং বেয়ে উপরে উঠে এলো। উপরে উঠতে রুহির বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। এতক্ষণ অন্ধকারে ভালোভাবে দেখা যায়নি। এখন আলোয় দাঁড়াতে সে স্পষ্ট দেখতে পেল ক্রিসের শার্ট ধুলোয় ময়লা হয়ে গেছে। প্যান্টে শুকিয়ে যাওয়া কাদার দাগ, চুল এলোমেলো, চোখ দুটো ক্লান্ত, মুখটাও কেমন শুকিয়ে গেছে। সারাদিনের পরিশ্রম যেন তার পুরো শরীরে ছাপ ফেলে রেখেছে। রুহির বুকটা কেমন করে উঠল। সে আস্তে করে বলে, আপনি আগে ফ্রেশ হয়ে নিন, আমি আব্বুর একটা শার্ট নিয়ে আসছি। কথা শেষ করে চলে যেতে উদ্যত হলো, কিন্তু পরের মুহূর্তে ক্রিস তার হাত ধরে টেনে নিল। রুহি কিছু বুঝে ওঠার আগে সে ক্রিসের বুকের কাছে এসে পড়ল। ক্রিস দুই হাত দিয়ে তাকে জড়িয়ে ধরল, এমনভাবে যেন বহুদিন পর নিজের সবচেয়ে আপন কাউকে খুঁজে পেয়েছে। তারপর ধীরে ধীরে মুখ নামিয়ে রুহির চুলের ভেতর মুখ গুজে দিল। গভীর করে শ্বাস নিল, যেন এই গন্ধটুকুই তার সারাদিনের সমস্ত ক্লান্তির ঔষধ। রুহি প্রথমে স্থির হয়ে রইল, তারপর খুব আস্তে নিজের হাতটা তুলে ক্রিসের মাথায় রাখল। আপনি কিছু খাননি তাই না? ক্রিস কোনো উত্তর দিল না। সারাদিন রাস্তায় ঘুরেছেন? নীরবতা। বাইকটা নিয়ে যাননি কেন? একটার পর একটা প্রশ্ন করে চলল রুহি। ক্রিস এবার একটু দূরে সরে এসে তার মুখের দিকে তাকালো। দুই হাত দিয়ে রুহির গাল আলতো করে ধরে রাখলো। মন দিয়ে পর্যবেক্ষণ করলো। এই প্রথম সে স্পষ্ট দেখতে পেল মেয়েটার চোখে উদ্বেগ, তার জন্য সত্যিকারের উদ্বেগ। এমন উদ্বেগ যা অভিনয় করে দেখানো যায় না।
ক্রিসের বুকের ভেতর অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। আপনার কাজ খোঁজার দরকার নেই, আমি টিউশন পড়াবো, দুজনে চলে যাবে। ক্রিসের মুখের হাসিটা মিলিয়ে গেল। সে শান্ত স্বরে বলল, তুই আমাকে বিশ্বাস করিস না বাটারফ্লাই? তোরে কি মনে হয় আমি তোকে খাওয়াতে পারবো না? রুহি হতভম্ব হয়ে গেল। আল্লাহ, আমি ওভাবে বলিনি, আমি তো শুধু হেল্প করতে চেয়েছি। ক্রিস কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিচু স্বরে বলল, আমার অভাবে সংসারে থাকতে পারবি বাটারফ্লাই? প্রশ্নটা ভেতরে এমন এক আকুতি ছিল যা রুহি আগে কখনো শোনেনি। সেই ক্রিস খান যে সবসময় আদেশ করে, জোর করে, নিজের ইচ্ছা চাপিয়ে দেয়, আজ যেন প্রথমবার কোনো উত্তর জানতে চাইছে। রুহির বুকটা হালকা কেঁপে উঠল। সে বিন্দুমাত্র দেরি না করে মাথা নাড়ল। পারবো, আর আপনাকেও হেল্প করব। ক্রিস কিছু বলল না, শুধু গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। আর সেই দৃষ্টির সামনে দাঁড়িয়ে রুহির হঠাৎ করে ভীষণ লজ্জা লাগতে শুরু করলো। সে তাড়াতাড়ি মুখ ফিরিয়ে বলে, আপনি ফ্রেশ হতে যান, আমি আপনার জন্য কাপড়ের ব্যবস্থা করছি। কথা শেষ করে দৌড়ে ঘরের ভিতর চলে গেল। স্নানঘর থেকে বেরোতে বেরোতে ক্রিসের অবস্থা যেন একেবারেই করুণ। দীর্ঘ সময় ধরে গোসল করার পর তাড়াহুড়ো করে একটি শার্ট গায়ে চাপিয়েছে ঠিকই, কিন্তু লুঙ্গিটা এমনভাবে জড়িয়েছে যে সেটাকে লুঙ্গি না বলে কাপড়ের কোনো অদ্ভুত সৃষ্টি বললেই বেশি মানায়। এক হাতে সেটি আঁকড়ে ধরে কোনো রকমে ঘর থেকে বেরিয়ে এলো সে। ঠিক তখনই রুহি রান্নাঘর থেকে রুটি আর তরকারি নিয়ে ঘরে ঢুকছিল। দরজার কাছে এসে ক্রিসকে সেই অবস্থায় দেখে প্রথমে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। তারপর আর নিজেকে সামলাতে না পেরে খিলখিল করে হেসে উঠল। তার হাসির শব্দে ক্রিস বিরক্ত মুখে তাকালো। হাসছিস কেন? রুহি হাসতে হাসতেই বলে, আল্লাহ, আপনি লুঙ্গিটা কিভাবে পরেছেন? এটা লুঙ্গি নাকি অন্য কোনো নতুন ফ্যাশন? হ্যাঁ, ক্রিস মাথা চুলকে অসহায় গলায় বলে, মজা করিস না বউ, এটা বেঁধে দে। বাপের জন্মে এমন লেহেঙ্গা পরিনি। রুহি ভ্রু কুঁচকে তাকালো। মানে আপনি কোনোদিন লুঙ্গি পরেননি? কোনোদিনও না? তাহলে এতদিন কি পরতেন? ক্রিস কাশির ভান করে বলে, এইসব তোর জানার দরকার নেই, আগে এটা সামলানোর ব্যবস্থা কর। রুহি ঠোঁটের কোণে আবারও হাসি ফুটে উঠল। না, নিজের কাজ নিজেই করুন। ক্রিস অসহায় চোখে তাকিয়ে রইল। পারছি না তো। চেষ্টা করুন, অনেক চেষ্টা করেছি। আরও করুন। ক্রিস কয়েক মুহূর্ত রুহির দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। আগে বলবি তো, তুই আমার হট ইয়েটা মিস করছিলি। নে দেখ। রুহি কিছু বুঝে ওঠার আগে ক্রিস দুষ্টুমি করে লুঙ্গির গিঁটটা একটু আলগা করে দিল। রুহি চিৎকার করে উঠল। মুহূর্তের মধ্যে তার গাল দুটো টকটকে লাল হয়ে গেল। সে তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেলল এবং দৌড়ে গিয়ে লুঙ্গিটা তুলে ক্রিসের হাতে গুজে দিল। আপনি একটা অসভ্য মানুষ। ক্রিস হেসে কুটি কুটি। এত লজ্জা পাচ্ছিস কেন? চুপ করুন। কিন্তু চোখ তো খুলেই তাকিয়েছিলে। রুহি লজ্জা আর রাগে কাঁপতে লাগলো। আমি তাকাইনি। সত্যি? সত্যি। তাহলে জানলে কিভাবে খুলে গেছে? রুহি থমকে গেল। ধরেছে। রুহি এবার সত্যি রেগে গেল। দূরে যান, একদম দূরে যান। ক্রিস হেসে তার হাত ধরে ফেলল। আচ্ছা আচ্ছা, রাগ করিস না, সত্যি বলছি, বেঁধে দে, নাহলে আজ সারাদিন এইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে। রুহি মুখ গোমড়া করে দাঁড়িয়ে রইল, কিন্তু শেষ পর্যন্ত ক্রিসের অসহায় মুখ দেখে তার মন নরম হয়ে গেল। ঠিক আছে, নড়বেন না। খুব সাবধানে সে লুঙ্গিটা ঠিক করে গুছিয়ে বাঁধতে শুরু করলো। এত কাছে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্রিসের দৃষ্টি বারবার রুহির মুখের উপর গিয়ে থামছিল। মেয়েটার কপালের কাছে এলোমেলো কিছু চুল উঠছিল, চোখ দুটো নিচু, মুখ ভর্তি লজ্জা। ক্রিসের বুকের ভেতরটা কেমন যেন নরম হয়ে এলো। লুঙ্গি বাঁধা শেষ করে রুহি এক পা পিছিয়ে গেল। হয়ে গেছে। ধন্যবাদ বউ। বেশি কথা নয়, এখন খেয়ে নিন। ক্রিস বিছানায় বসে পড়ল। তুই খাইয়ে দিবি? আবার শুরু হলো? আমি অসুস্থ। একটু আগে তো খুব দুষ্টুমি করছিলেন। অসুস্থ মানুষও দুষ্টুমি করতে পারে? শেষ পর্যন্ত সে ক্রিসের সামনে বসে রুটির টুকরো ছিঁড়ে তরকারি দিয়ে মুখের কাছে ধরল। ক্রিস শান্তভাবে খেতে লাগলো, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে রুহির আঙ্গুলে আলতো কামড় বসিয়ে দিল। রুহি হাত সরিয়ে নিল। কামড়ালেন কেন? কারণ খাবারের চেয়ে তোকে বেশি টেস্টি লাগছে। কথাটা শুনে রুহির গাল আবারও লাল হয়ে উঠল। সে মাথা নিচু করে বলে, তোর সামনে নেই।
রুহির বুকের ভেতরটা ধক করে উঠল। কথাগুলো খুব সাধারণ হলেও কৃষের কণ্ঠে এমন মাদকতা ছিল যা শুনলে রাগ করে থাকা যায় না। খাওয়া শেষ হতে কৃষ আলতো করে তার হাত ধরে ফেলল। বাটারফ্লাই, হুম। একটু কাছে আয়। রুহি কিছু বলল না। কৃষের কণ্ঠে এমন এক ক্লান্তি ছিল যা উপেক্ষা করা কঠিন। সে ধীরে ধীরে এগিয়ে এলো। কৃষ তাকে নিজের কোলে বসিয়ে নিল। একটু আদর কর না। রুহির বুকের ভেতরটা কেমন করে উঠল। কিছু না বলে সে দুই হাত দিয়ে কৃষের মুখটা ধরে কপালে একটি চুমু দিল, তারপর গালে। কৃষ চোখ বন্ধ করে সে স্পর্শ অনুভব করতে লাগলো। মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত ক্লান্তি যেন ধীরে ধীরে গলে যাচ্ছে। রুহি তার চুলে হাত বুলিয়ে দিল। এবার ভালো লাগছে? কৃষ চোখ খুলল। সেই চোখে এমন এক গভীর মুগ্ধতা ছিল যে রুহি আর তাকিয়ে থাকতে পারল না। মুখ নিচু করে ফেলল। ঘর জুড়ে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। শুধু দুজন মানুষের হৃদস্পন্দন যেন একে অপরের অস্তিত্ব অনুভব করছিল। কিন্তু হঠাৎই কৃষ নিজেকে সামলে নিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। রুহি অবাক হয়ে তাকালো। কি হলো? কৃষ উত্তর দিল না, শুধু নিজের শার্টটা নিয়ে পড়তে শুরু করলো। রুহির মুখটা অজান্তে ছোট হয়ে গেল। কিছুক্ষণ আগে যে মানুষটা এত কাছে ছিল সে হঠাৎ এত দূরে সরে যাচ্ছে কেন? চলে যাচ্ছেন? খুব আস্তে করে প্রশ্নটা করল সে। কৃষ থেমে গেল এক মুহূর্তের জন্য, কিন্তু উত্তর দিল না। নীরবে নিজের পোশাক ঠিক করলো। তার চোখে মুখে এমন এক অদ্ভুত টানাপোড়েন ছিল যেন সে নিজেই নিজের সঙ্গে লড়াই করছে। রুহি আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু শব্দগুলো গলায় এসে আটকে গেল। যেভাবে এসেছিল ঠিক সেভাবে কোনো কথা না বলে বেরিয়ে গেল ঘর থেকে। রুহি স্থির হয়ে বিছানায় বসে রইল। ঘরটা হঠাৎ করে ভীষণ ফাঁকা লাগতে শুরু করলো। তার চোখের কোণে অজান্তেই পানি জমে উঠল। সে নিজেও বুঝতে পারছিল না কৃষের নীরব চলে যাওয়াটা কেন এত কষ্ট দিচ্ছে তাকে। শুধু মনে হচ্ছিল মানুষটা যদি আর একটু সময় পাশে থাকতো তাহলে হয়তো তার বুকের ভেতরে সেই অদ্ভুত শূন্যতাটা জন্ম নিত না। আগের দিনের মতো সারাদিন কাজ খুঁজে নিরাশ হয়ে রাস্তায় হাঁটছিল কৃষ। চোখ দুটো সোজা রাস্তার দিকে থাকলেও তার মন ডুবেছিল গভীর চিন্তায়। 10 দিনের মধ্যে আজকে রাত পেরোলেই 3 দিন কেটে যাবে। বাকি 7 দিনের মধ্যে সে আদৌ কোনো কাজ খুঁজে পাবে? তার উপর আবার একটা থাকার মতো বাড়িও খুঁজতে হবে। কৃষের গভীর ভাবনা ভাঙল হঠাৎ কর্কশ এক বাইকের হর্নের শব্দে। বিরক্ত হয়ে সে পেছনে তাকাতেই দেখল নীল তার ঠিক সামনে এসে বাইক থামিয়েছে। কৃষ কিছু বুঝে ওঠার আগেই নীল দৌড়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। কৃষ যেন এমন কিছুর জন্য একদমই প্রস্তুত ছিল না। ভীষণ বিরক্ত হয়ে সে নীলকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করল। ঠিক তখনই নীলের মুখ থেকে একটা নাম বেরিয়ে এলো। ক্রুশ ভাইয়া। শব্দ দুটি যেন বজ্রপাতের মতো আঘাত করল কৃষের হৃদয়ে। তার সমস্ত শরীর মুহূর্তের মধ্যে স্থির হয়ে গেল। হাতের সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গেল। মনে হলো যেন সে এই পৃথিবীতেই নেই, যেন থমকে দাঁড়ালো। চারপাশে সমস্ত শব্দ মিলিয়ে যেতে লাগলো ধীরে ধীরে। শুধু সেই শব্দ দুটিই প্রতিধ্বনিত হতে লাগলো তার কানে। ক্রুশ ভাইয়া। কৃষ নীলের কাঁধ ধরে তাকে নিজের সামনে দাঁড় করালো। তার চোখে তখন অবিশ্বাস, বিস্ময় এবং অদ্ভুত এক আতঙ্কের ছাপ। কাঁপা কাঁপা গলায় বলে, কি বললি? আরেকবার বল। নীলের চোখ মুখ উচ্ছ্বাসে ভরে উঠল। ফিসফিস করে সে বলে, অনেক খুঁজেছি তোকে ক্রুশ ভাইয়া, অনেক খুঁজেছি, কিন্তু তুই আমার সামনে থাকলেও আমি তোকে চিনতে পারিনি। কৃষ যেন ভাষা হারিয়ে ফেলল, আর কোনো কথা বলতে পারল না। তার মস্তিষ্ক তখনও বিশ্বাস করতে পারছে না, কিন্তু হৃদয় যেন অনেক অনেক আগে এই সত্যিটা জেনে গেছে। সে ধীরে ধীরে নীলের মুখের দিকে তাকালো। চোখ, নাক, চোয়ালের গঠন কোথাও যেন পরিচিত কিছু আছে। তবুও তার মন পুরোপুরি নিশ্চিত হতে পারছিল না। হঠাৎ যেন কিছু একটা মনে পড়ল তার। অতীতে বহু পুরনো একটা স্মৃতি। শৈশবে নীলাদ্রের ডান হাতে শিরার কাছে বড় বড় কয়েকটি জোড়ুল ছিল। সেই চিহ্নগুলো খুবই বিরল ছিল। কৃষ এক মুহূর্ত দেরি করল না। তাড়াতাড়ি নীলের শার্টের হাতা গুটিয়ে দিল। তার হাত কাঁপছিল, চোখে ভাসছিল হাজারো আশঙ্কা। যদি ভুল হয়, যদি এই নীল নীলাদ্র না হয়, তাহলে? কিন্তু পরের মুহূর্তেই তার নিঃশ্বাস আটকে গেল। হাতের শিরার কাছে স্পষ্ট দেখা যাচ্ছে সেই পরিচিত বড় বড় জোড়ুল। একটুও বদলায়নি। কৃষের চোখ ঝাপসা হয়ে গেল। তার দৃষ্টি আর পরিষ্কার রইল না। বুকের ভেতর জমে থাকা বছরের পর বছর ধরে চাপা কষ্ট, অপেক্ষা আর শূন্যতা একসঙ্গে বিস্ফোরিত হলো।
সে কোনো কথা না বলে নীলকে নিজের বুকের মধ্যে টেনে নিল, এমনভাবে জড়িয়ে ধরল যেন এক মুহূর্তের জন্য ছেড়ে দিলে মানুষটা আবার হারিয়ে যাবে। দুজনের বুকের ভেতর জমে থাকা অসংখ্য প্রশ্ন, কষ্ট, অপেক্ষা আর শূন্যতা একসঙ্গে ঝড় তুলতে লাগলো। কৃষের কাপা ঠোঁট থেকে শুধু একটা কথাই বেরিয়ে এলো, নীলাদ্রু, সত্যি তুই? নীলও আর নিজেকে সামলাতে পারল না। দু চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। চারপাশের কোলাহল, মানুষের ভিড়, গাড়ির শব্দ, সবকিছু যেন তাদের কাছে হারিয়ে গেল। কারণ বহু বছরের বিচ্ছেদের পর আজ ভাগ্য অবশেষে দুই ভাইকে আবারও মুখোমুখি দাঁড় করিয়েছে। কলেজ ক্যাম্পাসের এক কোণে পুরনো কৃষ্ণচূড়া গাছটার নিচে নিশ্চুপ হয়ে বসেছিল রুহি। তার দৃষ্টি স্থির হয়েছিল কলেজের প্রধান ফটকের দিকে। মাঝে মাঝে সে অকারণে সেদিকেই তাকাচ্ছিল, যেন কোনো অলৌকিক ঘটনার অপেক্ষায় আছে, যেন হঠাৎ করেই পরিচিত একটা বাইক গেট পেরিয়ে ভিতরে ঢুকবে আর তার বুকের ভেতর জমে থাকা সমস্ত অস্থিরতা এক মুহূর্তে মিলিয়ে যাবে। কিন্তু প্রতিবারই তাকে হতাশ হতে হচ্ছিল। পাশেই বসেছিল সিমরান। সে এক নাগাড়ে কিছু একটা বলে যাচ্ছিল, কিন্তু রুহির কানে তার একটা কথাও ঢুকছিল না। তার মাথার ভেতর কেবল একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল। কৃষের বলা সেই 10 দিনের সময়সীমার মধ্যে আজ 9ম দিন চলছে, আর এই কয়েকদিনে একবারের জন্য তার সঙ্গে দেখা হয়নি রুহির। প্রতিদিন কলেজে এসে সে কৃষকে খুঁজেছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি তাকে। প্রথম প্রথম ভেবেছিল হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, কিন্তু দিন যত গড়িয়েছে তার অস্থিরতা তত বেড়েছে। তাদের বাড়ির সামনে কৃষের বাইকটাও নেই। মনে হচ্ছিল মানুষটা যেন হঠাৎ করেই পৃথিবী থেকে উধাও হয়ে গেছে। রুহির বুকের ভেতরটা হঠাৎ করেই মোচড় দিয়ে উঠল। সে অজান্তেই একটা দীর্ঘ শ্বাস ফেলল। ঠিক তখনই সিমরানের কণ্ঠস্বর তার কানে এলো। কিরে, কি ভাবছিস এত? রুহি চমকে ওঠে, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলে, হ্যাঁ বল, শুনছি তো। সিমরান ভ্রুকুচকে তার দিকেই তাকালো। মিথ্যা বলিস না, আমি এতক্ষণ ধরে কি বললাম কিছু বলতে পারবি? রুহি অপ্রস্তুত হয়ে হালকা হেসে ফেলল। তারপর কিছুক্ষণ ইতস্তত করে ধীরে ধীরে বলে, আচ্ছা শোন, তুই আমার একটা কাজ করে দিতে পারবি? সিমরান কৌতূহলী হয়ে বলল। কি কাজ? রুহি একটু ইতস্তত করে তারপর নিচু গলায় বলে, আমি একটু আগে কমন রুমে আমান ভাইয়াকে দেখেছি, তুই কি একটু গিয়ে জিজ্ঞেস করে আসতে পারবি? ক্রিস মানে উনি কোথায় আছেন? কথাটা বলতে গিয়েও তার গলায় দ্বিধা স্পষ্ট ছিল। মনে হচ্ছিল নিজের অস্থিরতাটাকে কাউকে বুঝতে দিতে চাইছে না। আসলে ওখানে অনেক ছেলে আছে তো, তুই তো জানিস আমি ওভাবে। বাকিটা আর শেষ করতে পারল না সিমরান। তার দিকে কয়েক সেকেন্ড তাকিয়েই রইল। তারপর হঠাৎ করেই ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটে উঠল। সে উঠে দাঁড়িয়ে বলে, বুঝেছি বুঝেছি, আর কিছু বলতে হবে না। রুহি অবাক হয়ে তাকালো। কি বুঝলি? তোর এখন জিজুর জন্য মন উথাল পাথাল করছে, তাই না? রুহির গাল সঙ্গে সঙ্গে লাল হয়ে উঠল। সিমরান, আরে বাবা, লজ্জা পাচ্ছিস কেন? গত কয়েকদিন ধরে তোকে দেখছি কলেজে এসে প্রথম গেটের দিকে তাকাস, তারপর পুরো ক্যাম্পাস ঘুরে বেড়াস, ভাবিস আমি কিছু বুঝি না? রুহি কিছু বলতে গিয়ে থেমে গেল। আসলে প্রতিবাদ করার মতো কোনো যুক্তিই তার কাছে ছিল না, কারণ সিমরান যা বলেছে সবই সত্যি। সে সত্যিই কৃষকে খুঁজছে, প্রতিদিন, প্রতিটা মুহূর্তে। সিমরান মুচকি হেসে তার কাঁধে হাত রাখল। বসে থাক, আমি এখনই জেনে আসছি। কথাটা বলে সে কমন রুমের দিকে হাঁটতে শুরু করলো। রুহি তার চলে যাওয়ার দিকে তাকিয়েই রইল। তারপর আবার চোখ গেল কলেজের মূল ফটকের দিকে। বুকের ভেতর অজানা এক অস্থিরতা ক্রমশ বাড়তেই লাগলো। মনে মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, আপনি কোথায় আছেন ক্রিস? একবারও কি আমার কথা মনে পড়ছে না আপনার? তার হৃদয়ের গভীরে জন্ম নিল এক অদ্ভুত শূন্যতা, যার নাম হয়তো অপেক্ষা। কমন রুমটা তখন ছাত্রদের কোলাহলে মুখর হয়ে আছে। কেউ ক্যারাম খেলছে, কেউ আড্ডায় ব্যস্ত, আবার কেউ মোবাইল ফোনে ডুবে আছে। পুরো ঘর জুড়ে এক প্রাণবন্ত পরিবেশ। সবার মাঝখানে একটা চেয়ারে বসেছিল আমান। মাথা নিচু করে ফোনে কি যেন দেখছিল সে।
চারপাশের কোনো কিছুতেই তার বিশেষ কোনো মনোযোগ ছিল না। ঠিক সেই সময় কমন রুমে দরজার সামনে এসে দাঁড়ালো সিমরান। ভেতরে উকি দিয়ে সে মুখ কুঁচকে ফেলল। এতগুলো ছেলের মাঝে দাঁড়িয়ে আমানকে ডাকতে তার ভীষণ অস্বস্তি লাগলো। সে একবার ভেতরে তাকায় তো আরেকবার পিছু হটার কথা ভাবে। উফ, এখন ওনাকে ডাকবো কিভাবে? কয়েক সেকেন্ড চিন্তা করার পর হঠাৎ তার চোখে পড়ল দরজার পাশে পড়ে থাকা ছোট্ট একটি ইটের টুকরো। সঙ্গে সঙ্গে তার মাথায় এক বুদ্ধি খেলে গেল। সে নিচু হয়ে টুকরোটা তুলে নিল, তারপর লক্ষ্য স্থির করলো আমানের দিকে। একটু লাগলেই তো ঘুরে তাকাবে। পরের মুহূর্তে সে ইটের টুকরোটা ছুঁড়ে মারল, কিন্তু তার ধারণার চেয়ে নিশানা অনেক বেশি নিখুঁত হয়ে গেল। টুকরোটা সোজা গিয়ে ঠাস করে আমানের কপালে লাগলো। কপাল চেপে ধরে বিরক্ত মুখে দরজার দিকে তাকায় আমান। রাগে তার ভ্রু কুঁচকে গেছে, আর তাকাতে চোখে পড়ে সিমরানকে। সিমরানও বুঝতে পেরেছে ব্যাপারটা একটু বেশি হয়ে গেছে। ভয়ে ঢোক গিলে সে দ্রুত সেখান থেকে সরে পড়ার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। আমান চেয়ার ছেড়ে দ্রুত উঠে দরজার দিকে এগিয়ে এলো। সিমরান কয়েক কদম যাওয়ার আগেই তার সামনে গিয়ে পথ আটকে দাঁড়ালো সে। দুহাত বুকের সামনে গুটিয়ে গম্ভীর গলায় বলে, মারলে কেন? সিমরানের মুখ শুকিয়ে গেল। আসলে আসলে কি? আমি তো ইচ্ছে করে মারিনি, আমি ক্রিশ ভাইয়ের খোঁজ করছিলাম। কৃষের নাম শুনে আমানের মুখের ভাব কিছুটা বদলে গেল। ক্রিসের সঙ্গে তোমার কি সম্পর্ক? সিমরান তাড়াতাড়ি মাথা নাড়ল। না না, আমার না, আমার ফ্রেন্ড রুহি, সে জানতে চেয়েছে। ক্রিসের খোঁজ আমিও করার চেষ্টা করছি, ওর ফোন বন্ধ, কোথায় আছে এখনো জানতে পারিনি। সিমরানের মুখটা সঙ্গে সঙ্গে মলিন হয়ে গেল। আমান আবার বলে, একটা কাজ করো, তোমার ফোন নম্বর দিও, ক্রিসের কোনো খবর পেলে তোমাদের জানিয়ে দেবো। কথাটা শুনে সিমরানের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে হাত বাড়িয়ে বলে, আপনার ফোনটা দিন। আমান পকেট থেকে ফোন বের করে দিল। সিমরান দ্রুত নিজের নম্বর সেভ করে দিল, তারপর ফোন ফেরত দিয়ে বলে, খবর পেলে জানাবেন, কিন্তু রুহি খুব চিন্তা করছে। কথাটা বলে সে আর এক মুহূর্ত দাঁড়ালো না, প্রায় দৌড়ে কমন রুম থেকে বেরিয়ে গেল। সিমরান চলে যাওয়ার পর আমান কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তারপর ঠোঁটের কোণে ধীরে ধীরে এক চওড়া হাসি ফুটে উঠল। নতুন সেভ হওয়া নাম্বারটার দিকে তাকিয়ে সে মৃদু হেসে মাথা নাড়ল। যাক আব্বু, তোমার জন্য অন্তত তোমার শালীর নাম্বারটা তো পেলাম। ইনশাল্লাহ সরাসরি বউ বানিয়েই ছাড়বো। রাতের খাবারের সময় পুরো পরিবার ডাইনিং টেবিলে উপস্থিত রয়েছে। টেবিল জুড়ে নানা রকম খাবার সাজানো, কিন্তু পরিবেশে সেই স্বাভাবিক উষ্ণতা নেই, যেন অদৃশ্য কোনো উত্তেজনা সবার মনে ছড়িয়ে আছে। রুহির আম্মু প্রায় জোর করেই রুহিকে ধরে এনে চেয়ারে বসিয়েছেন। গত কয়েকদিনে মেয়েটা ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, খাবার সামনে নিয়ে বসে থাকে, কিন্তু 2-4 লোকমার বেশি মুখে তুলতে পারে না। মা হিসেবে তিনি খুব ভালো করে বুঝতে পারছেন মেয়ের মনের অবস্থা। রুহি কিছু বলুক বা না বলুক, তার চোখের ভাষা তিনি পড়তে পারেন, কিন্তু বুঝলেও তার হাতে তো কোনো সমাধান নেই। রুহি প্লেটের ভাত নিয়ে শুধু নড়াচড়া করছিল, খাওয়ার প্রতি তার বিন্দুমাত্র মনোযোগ নেই। পাশেই কুটুস নিজের জগতে মগ্ন হয়ে খেয়েই যাচ্ছে। চারপাশে কি হচ্ছে না হচ্ছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। হঠাৎ বাইরে থেকে ভেসে এলো পরিচিত একটা বুলেট বাইকের শব্দ। শব্দটা কানে আসতেই রুহির শরীর কেঁপে উঠল, তার হাত থেমে গেল। পরের মুহূর্তে সে হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সমীর সাহেব সঙ্গে সঙ্গে কড়া গলায় বললেন, কি হয়েছে? ওঠ, দাঁড়িয়েছিস কেন? বসে খা। রুহি নিজের কাছেই নিজে লজ্জা পেয়ে গেল। সবার দৃষ্টি তার উপর। মাথা নিচু করে আবার বসে পড়ল সে। নিজেকে বোঝানোর চেষ্টা করল, না, উনি হবেন না, আমি শুধু শুধুই ভাবছি। কিন্তু ঠিক তখনই বাড়ির প্রধান দরজার দিকে তাকিয়ে সমীর সাহেবের হাত থেমে গেল। তারপর একে একে সবার দৃষ্টি সেদিকে ঘুরে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে কৃষ, পরিপাটি পোশাক, চোখে দৃঢ়তা আর হাতে একটা ফাইল। গত কয়েকদিনের ক্লান্তির চিহ্ন থাকলেও তার ভেতরের আত্মবিশ্বাস আজ স্পষ্ট। কৃষ ধীর পায়ে ভেতরে প্রবেশ করল। প্রথমে সে রুহির আম্মুর সামনে গিয়ে মাথা নিচু করে সালাম দিল। আসসালামু আলাইকুম আম্মু। রুহির আম্মু কিছুটা বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে রইলেন, তারপর সালামের জবাব দিলেন। কৃষ কোনো ভূমিকা না করে হাতে থাকা ফাইলটি ডাইনিং টেবিলের উপর রাখল। তারপর শান্ত অথচ দৃঢ় গলায় বলে, আপনাদের শর্ত আমি পূরণ করেছি, এখানেতে সমস্ত প্রমাণ আছে। সে ফাইলের উপর হাত রেখে আবার বলে,
কাজের ব্যবস্থা হয়ে গেছে, থাকার জন্য বাড়ির ব্যবস্থা হয়ে গেছে, সব কাগজপত্র এই ফাইলের ভেতর আছে। তাই আমি আমার স্ত্রীকে নিতে এসেছি। কথাটা বলেই সে রুহির দিকে তাকালো। সেই দৃষ্টি যেন কয়েকদিনের সমস্ত অপেক্ষা, অভিমান আর আকুলতা একসঙ্গে প্রকাশ করে দিল। রুহির বুক কেঁপে উঠল। সে অবচেতনভাবে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ধীর পায়ে হেঁটে কৃষের পাশে এসে দাঁড়ালো। মুহূর্তের মধ্যে যেন তার সমস্ত ভয় দূর হয়ে গেল। কৃষ পাশে আছে, এটাই যথেষ্ট। সমীর সাহেব দৃশ্যটা দেখলেন। তার মুখ গম্ভীর হয়ে উঠল। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি বললেন,